তোমাদের লেকচারের কি অবস্থা? লেকচার কতটুকু আগাইলো? স্যার শেরান স্যার প্যারাসাইটোলজি পড়াচ্ছে আর মাস্টার স্যার তো বায়োলজি পড়াচ্ছে। উনি মাস্টার স্যার স্টার্ট করছে আর শেরান স্যার প্যারাসাইটোলজি এখন প্লাজমোডিয়াম পড়াচ্ছে। আচ্ছা, তাহলে তো প্যারাসাইটোলজি মনে হচ্ছে আমি না পড়ালে হবে না। না স্যার, পড়াইতে হবে। পড়াইতে হবে স্যার। স্যার আপনি স্টার্ট করে দিন। আচ্ছা, আজকে আমরা 4টা ভাইরাস পড়বো: হারপিস, রোটা, পোলিও এন্ড র্যাবিস। প্রথমে হারপিস ভাইরাস দিয়ে শুরু করতেছি। তাহলে ক্লাসিফিকেশনের মধ্যে তোমরা পড়ছিলে যে হারপিস ভাইরাসের অনেকগুলো ভাইরাস আছে হারপিস ভাইরাস ফ্যামিলিতে, যেগুলো সবগুলো মেডিকেলি ইম্পর্টেন্ট। এর মধ্যে 6টা আছে। যে কয়টার নাম বলো তো তোমরা? হারপিস জোস্টার, হারপিস সিমপ্লেক্স, তারপর আর পারি না। হারপিস সিমপ্লেক্স, স্যার ভেরিসেলা জোস্টার, এভস্টিন বার ভাইরাস কি আসবে এখানে? হ্যাঁ, এপস্টিন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস। ঠিক আছে, এগুলো সব হিউম্যান হারপিস ভাইরাস, এগুলো সবগুলোই আসবে। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলোই মেডিকেলি ইম্পর্টেন্ট। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে হারপিস সিমপ্লেক্সটাই বেশি, তারপর এপস্টিন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, এগুলো। আচ্ছা, তাহলে এই ভাইরাসের ফ্যামিলিতে সবগুলো ভাইরাসই প্রায় স্ট্রাকচারালি সিমিলার। ঠিক আছে, এগুলোর একটা এনভেলপড ভাইরাস, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকবে, এদের কোনো পলিমারেজ থাকে না। তাহলে এরা হচ্ছে অনেক লার্জ হয়। আমরা জানি যে সবচেয়ে লার্জ ভাইরাস হচ্ছে কি, লার্জেস্ট ভাইরাস হচ্ছে পক্স ভাইরাস। তাহলে পক্স ভাইরাসের পরেই যে লার্জ ভাইরাস আছে সেটা হচ্ছে হারপিস ভাইরাস, অর্থাৎ সেকেন্ড লার্জ। এছাড়া হারপিস ভাইরাসের আরেকটা ব্যাপার হচ্ছে সবগুলা ভাইরাসই রেপ্লিকেট করে কোথায়? সাইটোপ্লাজম। Herpes virus replicate in the nucleus, form internuclear implosions, and are the only viruses that obtain their envelope. না, রেপ্লিকেশনটা না, এটা হচ্ছে যে এনভেলপের যে বার্ডিং এর সময় যে এনভেলপটা আসে, এনভেলপটা ইউজুয়ালি আসে সাইটোপ্লাজমিক মেমব্রেন থেকে, তাই না? জি স্যার। বা সেল মেমব্রেন থেকে।
কিন্তু হারপিস ভাইরাসের ক্ষেত্রে আসে এটা নিউক্লিয়ার মেমব্রেন থেকে। এটা হচ্ছে ওর একটা বিশেষত্ব। আর হারপিস ভাইরাসের আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে লাইফ লং ল্যাটেন্ট ইনফেকশন করতে পারে। অর্থাৎ তোমার মধ্যে ইনফেকশনটা থেকে যাবে, হয়তো ডিজিজটা নাই, বাট এটা পরবর্তীতে যে কোনো সময় তুমি ইমিউনো কম্প্রোমাইজড হলে, ঠিক আছে, অথবা অন্য কোনো স্টিমুলেটিং এজেন্ট যদি তোমার স্টিমুলেটিং এজেন্টের কাছে এক্সপোজড হয়, তাহলে সেক্ষেত্রে তোমার এই ইনফেকশনটা আবার রিকার করতে পারে। ঠিক আছে, ল্যাটেন্ট ইনফেকশন তো তোমরা পড়ে আসছো। হার্পিস ভাইরাস থেকে খুব বেশি কিছু জানার নাই, জাস্ট এই হার্পিস ভাইরাস গুলার নাম, এগুলা কি কি ডিজিজ করতে পারে, ইউজুয়াল সাইট অফ ল্যাটেন্সি, কোনটা কোথায় ল্যাটেন্সি, মানে এই যে ল্যাটেন্ট ল্যাটেন্ট এই সাউন্ড আসতেছে কার থেকে? তাহলে এই যে ল্যাটেন্ট ভাইরাস হিসেবে থাকে, যে ল্যাটেন্সিটা কোথায় হয়, মানে এরা কোথায় ল্যাটেন্ট ভাইরাস হিসেবে থেকে যায়, এই জিনিসটা জানতে হবে। তারপর ডিজিজটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি ইনফেকশন এন্ড রিকারেন্ট ইনফেকশন। আর রুট অফ ট্রান্সমিশন এগুলা তোমরা পড়ে আসছো, এগুলো জানো। তাহলে হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, টাইপ 1টা হচ্ছে প্রাইমারি ইনফেকশন হচ্ছে গিঞ্জিওস্টোমাটাইটিস। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ দাঁতের মাড়ি বা এর আশেপাশে হচ্ছে ইনফ্লামেশন করবে। আর এটা যদি রিকারেন্ট ইনফেকশন হয় তাহলে করবে কোথায়? হারপিস ল্যাবিয়ালিস, অর্থাৎ ঠোঁটের আশেপাশে। এরপরে করতে পারে এনকেফালাইটিস, কেরাটাইটিস। তাহলে দেখো এখানে ইনফেকশন যতগুলা সবগুলাই কিন্তু আমাদের যে মাথা আছে, মাথার মধ্যে মানে মুখ, মাথা, এগুলা ইনক্লুড করে। হারপিস ল্যাবিয়ালিস এটা হচ্ছে ঠোঁটে, এনকেফালাইটিস ব্রেনে, কেরাটাইটিস চোখে, সরি ইয়াতে স্কিনে। ঠিক আছে, মোটামুটি এই সবগুলাই হচ্ছে তোমার অ্যাবভ দা ওয়েস্ট লাইন। অর্থাৎ হারপিস সিমপ্লেক্স ভাইরাস যে ইনফেকশন গুলা করে সবগুলো হচ্ছে ওয়েস্ট লাইনের উপরে, অর্থাৎ কোমরের উপরে ইনফেকশন গুলো করবে, কোমরের নিচে সে যেতে পারবে না। কারণটা কি? রুট অফ ট্রান্সমিশন স্যার। রুট অফ ট্রান্সমিশন তো ঠিক আছে, রুট অফ ট্রান্সমিশন দিয়ে হচ্ছে রেসপিরেটরি বা এগুলো ঠিক আছে, বাট এদের সাইট অফ ল্যাটেন্সিটা হচ্ছে ক্রেনিয়াল সেন্সরি গ্যাংলিয়া। অর্থাৎ এরা ক্রেনিয়াল নার্ভ যেগুলা, ক্রেনিয়াল নার্ভগুলা কি আমাদের কোমরের নিচে আছে? স্যার ঠিক আছে, ক্রেনিয়াল নার্ভগুলা কিন্তু সব উপরেই, অ্যাবভ দা, অর্থাৎ চেস্ট পর্যন্ত বলতে গেলে, চেস্ট বা ইন্টেস্টাইন পর্যন্ত। এই জন্য এই ক্রেনিয়াল নার্ভের রুট গুলা সে ইউজ করে, এই কারণে তার ইনফেকশন গুলো সব হচ্ছে কোমরের উপরে, অ্যাবভ দা ওয়েস্ট লাইন। আর হারপিস সিমপ্লেক্স টাইপ 2 হচ্ছে উল্টা, তার ইনফেকশন গুলো সব হচ্ছে বিলো দা ওয়েস্ট লাইন। তবে কিছু ক্ষেত্রে সে মেনিনজাইটিস করতে পারে। তাহলে হারপিস সিমপ্লেক্স টাইপ 2 করতেছে, এটা যেহেতু সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে বা পেরিনেটাল ইনফেকশনের মাধ্যমে হচ্ছে, তাহলে এটা করতেছে হারপিস জেনিটালিস, জেনিটালিয়ার মাধ্যমে যাবে। এরপর পেরিনেটাল ডিজেনারেটিভ ডিজিজ। আচ্ছা, আমরা এর মধ্যে পড়ছিলাম কনজেনিটাল ম্যালফরমেশন করতে পারে কোনটা কোনটা, মনে আছে? একটা ছিল রুবেলা, একটা ছিল হারপিস সিমপ্লেক্স টাইপ 2, আর একটা ছিল কোনটা? সাইটোমেগালোভাইরাস। ঠিক আছে, তিনটা ছিল, এগুলা কনজেনিটাল ম্যালফরমেশন করতে পারে। আচ্ছা, তাহলে এটার ইউজুয়াল সাইট অফ ল্যাটেন্সি হচ্ছে লাম্বার অর স্যাক্রাল সেন্সরি গ্যাংলিয়া, অর্থাৎ এটা স্পাইনাল নার্ভের মাধ্যমে যাচ্ছে, কারণ এটা বিলো দা ওয়েস্ট লাইন।
লাম্বার ও স্যাক্রাল সেন্সরি গ্যাংলিয়াতে এটা ল্যাটেন্ট ভাইরাস হিসেবে থেকে যায়, পরবর্তীতে যদি ইমিউনো কম্প্রোমাইজড হয় সেখান থেকে এটার আবার ইনফেকশন হতে পারে। তাহলে রিকারেন্ট ইনফেকশন করলে সে হার্পিস জেনিটালিস করবে। এটা ভেরিসেলা জোস্টার ভাইরাস, এটা কমন, এটা আমাদের সবারই জীবনে একবার না একবার হয়েছে বা হবে, ঠিক আছে? যেটা কি করে চিকেন পক্স। ভেরিসেলা প্রাইমারি ইনফেকশন ভেরিসেলা, সেকেন্ডারি ইনফেকশন জোস্টার। তাহলে এটা থাকবে কোথায়? ক্রেনিয়াল ও থোরাসিক সেন্সরি গ্যাংলিয়া। রুট অফ ট্রান্সমিশন রেসপিরেটরি। এপস্টেইন-বার ভাইরাস, এটা ইনফেকশাস মনোনিউক্লিওসিস করে। প্রাইমারি ইনফেকশন, সেকেন্ডারিতে অ্যাসিম্পটোমেটিক শেডিং। তবে এটা যদি এটা অঙ্কোজেনিক ভাইরাসও, অঙ্কোজেনিক ভাইরাস হিসেবে এটা ইউজুয়ালি হচ্ছে অঙ্কোজেনিক ভাইরাস হিসেবে কখন কাজ করবে? ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টের ক্ষেত্রে, যেমন এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে। এইচআইভি যখন পড়বা তখন দেখবা অপরচুনিস্টিক ইনফেকশন গুলা করে ম্যাক্সিমাম এই ভাইরাস গুলাই। এপস্টেইন-বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস। তাহলে এটার সাইটোপ্লাজম হচ্ছে বি লিম্ফোসাইট, আর সাইটোমেগালো ভাইরাস হচ্ছে মনোসাইট। তাহলে সাইটোমেগালো ভাইরাস কনজেনিটাল ইনফেকশন করতে পারে মনোনিউক্লিওসিস। মনোনিউক্লিওসিস মানে কি? এটা ওয়ান টাইপ অফ রেসপিরেটরি ইনফেকশন, ঠিক আছে? রেসপিরেটরি ইনফেকশন, নিউমোনিয়ার মতো অনেকটা। তাহলে ইনফেকশাস মনোনিউক্লিওসিস এপস্টেইন-বার ভাইরাসও করে, সাইটোমেগালো ভাইরাসও করে। আবার এপস্টেইন-বার ভাইরাস কিন্তু কিছু ক্যান্সারও করে, সে ক্যান্সার করার নাম জানবা। বার্কেটস লিম্ফোমা, নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, এরকম কিছু ক্যান্সার আছে। এরপর সাইটোমেগালো ভাইরাস, এটা রুট অফ ট্রান্সমিশন আমরা পড়ে আসছি কি ইন্ট্রাইউটেরিন ইনফেকশন করতে পারে, ট্রান্সফিউশনের মাধ্যমে, ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে যেতে পারে, সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে, এরপর স্যালাইভা, ইউরিন সিক্রেশনের মাধ্যমে হতে পারে। হিউম্যান হার্পিস ভাইরাস টাইপ 8। তো এখানে কয়টা ভাইরাস আছে? 6টা স্যার। 6টা। তার মধ্যে টাইপ গুলো যদি তুমি দেখো, এটা হচ্ছে হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1, যেটা এটা হচ্ছে হিউম্যান হার্পিস ভাইরাস 1, ঠিক আছে? এভাবে চিন্তা করবা। প্রথমটা হচ্ছে হিউম্যান হার্পিস ভাইরাস 1, দ্বিতীয়টা হচ্ছে হিউম্যান হার্পিস ভাইরাস 2, তৃতীয়টা হচ্ছে হিউম্যান হার্পিস ভাইরাস 3, এভাবে করে করে এগুলো নামকরণ করা হয়েছে। তাহলে এপস্টেইন ভাইরাস হচ্ছে 4 নম্বরে, এই জন্য এই হার্পিসের ভাইরাসগুলোর নাম সবসময় সিরিয়ালি বলতে হয়, মনে থাকবে? জি স্যার। হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1, টাইপ 2, এরপরে ভেরিসেলা জোস্টার, এপস্টেইন-বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস। এপস্টেইন-বার ভাইরাস 4 নম্বর, সাইটোমেগালো ভাইরাস 5 নম্বর। তাহলে 6 আর 7 যেটা আছে, ওই 6 আর 7 এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স নাই, এটা হিউম্যান ডিজিজ করতে পারে না, সে কারণে এগুলো এখানে অ্যাড করা হয় নাই, ঠিক আছে? আর 8 নাম্বারটা হচ্ছে হিউম্যান হার্পিস ভাইরাস 8, এটা অন্য কোনো নাম দেওয়া হয় নাই। এটা ইউজুয়ালি ডিজিজ করে না, এটা শুধুমাত্র ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টের ক্ষেত্রে কাপোসিস সারকোমা করে, যেমন এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে। আর এটা রুট অফ ট্রান্সমিশন হচ্ছে সেক্সুয়াল অর্গান ট্রান্সপ্লান্টেশন। হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 1 এন্ড টাইপ 2, এই দুটার একটু পার্থক্যটা জানতে হবে। ওই যেগুলো বলছি, একটা হচ্ছে কোথায় স্কিনের ডিজিজটা কোথায় করবে? স্কিনের ডিজিজটা করবে হচ্ছে ভেসিকুলার লেশনস অ্যাবভ দা ওয়েস্ট, আর স্কিনের টাইপ 2টা করবে হচ্ছে ভেসিকুলার লেশনস বিলো দা ওয়েস্ট, স্পেশালি জেনিটালিয়া, ঠিক আছে? তাহলে এটা করবে হচ্ছে হার্পিস ল্যাবিয়ালিস অ্যাবভ দা ওয়েস্ট, ইউজুয়ালি মুখের আশপাশে করে, চেস্টে করে। আর হার্পিস সিম্পলেক্স ভাইরাস টাইপ 2টা হচ্ছে ভেসিকুলার লেশনস বিলো দা ওয়েস্ট, স্পেশালি জেনিটালিয়াস। আর টাইপ 1টা আমরা জানি যেহেতু মুখের আশেপাশে হয়, সেটা গিঞ্জিভি স্টেমাটাইটিস করে, অর্থাৎ মাড়িতে ইনফ্লামেশন করে। টাইপ 2 করে না, রেয়ারলি। আর আই হচ্ছে আইএ করতে পারে টাইপ 1 কেরাটো কনজাংটিভাইটিস,
আর হার্পিসিস টাইপ 2 রেয়ারলি করে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে করে হচ্ছে এনকেফালাইটিস, টাইপ 1 করে এনকেফালাইটিস, টাইপ 2 করে মেনিনজাইটিস। আর নিওনেটার ক্ষেত্রে টাইপ 1 ডিজিজ করে না, টাইপ 2 করে। আর ডিসেমিনেশন ইনটু ভিসেরা ইন ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট, ভিসেরাতে ডিসেমিনেশন করতে পারে টাইপ 1, টাইপ 2 পারে না। ঠিক আছে, মোটামুটি এই পার্থক্যগুলো শিখবা। তাহলে হার্পিস ভাইরাস থেকে আর কিছু দরকার নাই, এগুলো জানলে হবে। এরপর আজকে আমরা যে ভাইরাসগুলো পড়বো এর মধ্যে পোলিও আর রোটা, এই দুটা ভাইরাস হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট দিয়ে ফিকোরাল রুট দিয়ে প্রবেশ করে। এই জন্য ফিকোরাল রুট দিয়ে আর কি কি ভাইরাস প্রবেশ করে এগুলা জানতে হবে। নোরো ভাইরাস, কক্সাকি ভাইরাস, ইকো ভাইরাস, এগুলো আগেই পড়ে আসছো তোমরা। তাহলে পোলিও ভাইরাস, রোটা ভাইরাস, নোরো ভাইরাস, কক্সাকি ভাইরাস, ইকো ভাইরাস কোনটা কি ডিজিজ করে? নোরো ভাইরাস, রোটা ভাইরাস দুটোই গ্যাস্ট্রোএন্টেরাইটিস বা ডায়রিয়া করে। পোলিও ভাইরাস পোলিওমাইলাইটিস করে। কক্সাকি ভাইরাস হ্যান্ড, ফুট এন্ড মাউথ ডিজিজ, মেনিনজাইটিস, মায়োকার্ডিটিস। মেইনলি হচ্ছে বলবো যে হ্যান্ড, ফুট এন্ড মাউথ ডিজিজ, এটা বলতে পারলে হবে। এটা ইউজুয়ালি বাচ্চাদের হয় রোগটা। এটা তোমার বাচ্চাদের হাতে, পায়ে এবং মুখে কিছু র্যাশ হয়, ঠিক আছে? এটার জন্য এটার নাম হচ্ছে হ্যান্ড, ফুট এন্ড মাউথ ডিজিজ। এরপর হচ্ছে ইকো ভাইরাস, মেনিনজাইটিস করে, ডায়রিয়াও করতে পারে। রোটা ভাইরাস, তো রোটা ভাইরাস আমরা জানি যে মোস্ট কমন কজ অফ ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস। বাচ্চাদের যত ডায়রিয়া হয় তার 80 to 90% হয় রোটা ভাইরাস দিয়ে। অর্থাৎ ছোটবেলায় আমাদের সবারই কিন্তু ডায়রিয়া হয়েছে, এবং ম্যাক্সিমামের এই বাচ্চাদের যে ডায়রিয়া গুলো হচ্ছে, আমাদের যে ডায়রিয়া গুলো হয়েছে এগুলো সবগুলো রোটা ভাইরাস দিয়ে। এই কারণে আমরা যখন বড় হই তাহলে মোটামুটি প্রত্যেকেই হচ্ছে রোটা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে আমাদের প্রত্যেকের বডিতে। এই জন্য ইউজুয়ালি বড়দের যে ডায়রিয়া গুলো হয় এগুলা, রোটা ভাইরাসের অনেকগুলো সেরোটাইপ আছে, 6টা সেরোটাইপ আছে। 6টার মধ্যে হয়তো আমাদের একটা দুইটাতে হয়তো অ্যান্টিবডি তৈরি হয়েছে, কিছু কিছু বাকি থেকে যায়। তো সবগুলো তো সবাইকে ইনফেকশন করবে না, আর সবগুলো সব জায়গাতে নাইও। তাহলে সেক্ষেত্রে হচ্ছে বড়দের যে ডায়রিয়া গুলো এগুলা ব্যাকটেরিয়াল কজই বেশি হয়, ভাইরাল হতে পারে। তো বাচ্চাদের ডায়রিয়া গুলো ম্যাক্সিমাম হচ্ছে 90% হচ্ছে ভাইরাল কজ। তাহলে এটা ইম্পর্টেন্ট প্রপার্টিস আমরা জানি যে এটা হচ্ছে সেগমেন্টেড। আর কোনটা ছিল? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, বুঝি না স্যার কি বলছেন। রোটা ভাইরাস হচ্ছে সেগমেন্টেড আরএনএ থাকে, তো সেগমেন্টেড আর কোনটা ছিল? সেগমেন্টেড ছিল স্যার ইনফ্লুয়েঞ্জা, 8টা সেগমেন্ট। ইনফ্লুয়েঞ্জা। তাহলে ইনফ্লুয়েঞ্জা রোটা হচ্ছে সেগমেন্টেড। তবে রোটার ক্ষেত্রে আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে, ঠিক আছে? ইনফ্লুয়েঞ্জা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ছিল, এখানে ডাবল স্ট্যান্ডার্ড। এরপর এটাতে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ থাকবে ইনফ্লুয়েঞ্জার মতো। আর এটাতে ইনফ্লুয়েঞ্জাতে ছিল 8টা সেগমেন্ট, এটাতে হচ্ছে 11টা সেগমেন্ট। সেটা স্যার নেগেটিভ আরএনএ। এটা নেগেটিভ আরএনএ কিনা এটা পাই নাই আমি বইতে। তবে যেহেতু আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ আছে সেহেতু নেগেটিভ হওয়ার সম্ভাবনাই বেশি, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে এটার মোটামুটি 6টা সেরোটাইপ আছে, 6টা সেরোটাইপ আছে যেগুলো হিউম্যান ডিজিজ করতে পারে। ট্রান্সমিশন হচ্ছে ফিকাল রুট দিয়ে। তাহলে এখানে যেটা বলা হয়েছে ইনফেকশন অকার্স ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বে হচ্ছে এটা ইনফেকশন। এন্ড বাই দ্য এজ অফ 6 ইয়ার্স, 6 বছর বয়সের মধ্যে মোটামুটি প্রত্যেক বাচ্চারই, বেশিরভাগ বাচ্চারই হচ্ছে অ্যাটলিস্ট 1 সেরোটাইপ দিয়ে ডায়রিয়া হয়ে যায়, ঠিক আছে? এবং এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়।
মোটামুটি ছোটবেলায় তোমার একবার ডায়রিয়া হয়েছে, তার মানে তোমার ওই একটা বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, ওইটা দিয়ে আর সহজে হবে না, এরপরে অন্যটা দিয়ে আবার হইতে পারে। অর্থাৎ 6টা সেরোটাইপ আছে, এই জন্য ডায়রিয়া হতে পারে। ক্লিনিক্যাল ফিচার কি পাবো আমরা ডায়রিয়াতে বা অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিসে? নশিয়া, ভমিটিং, ওয়াটারি নন ব্লাডি ডায়রিয়া। তাহলে গ্যাস্ট্রোএন্টারাইটিস ইজ মোস্ট সিরিয়াস ইন ইয়ং চিলড্রেন। তাহলে ইউজুয়ালি ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিস যেগুলো বা ভাইরাল ডায়রিয়া যেগুলো, এগুলোতে ফিভারটা তেমন হয় না, ঠিক আছে? যদি ফিভার থাকে তাহলে বুঝতে হবে যে এটা সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশনও আছে। তাহলে বাচ্চাদের জন্য ডায়রিয়াটা খুব ডেঞ্জারাস। বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা ডিহাইড্রেশন এগুলা খুব সহজে হয়ে যায়, এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়া হলে স্পেশাল কেয়ার নিতে হয়। ল্যাব ডায়াগনোসিস, আমরা ল্যাব ডায়াগনোসিস তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট নামগুলো জানলে হবে আমরা কি কি করি। ইউজুয়ালি এগুলো ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয়, বা ডায়রিয়ার জন্য আসলে ল্যাব ডায়রিয়ার পেশেন্ট এত বেশি যে ল্যাব ডায়াগনোসিস করে কুলাবে না, এই জন্য এগুলো ল্যাব ডায়াগনোসিস হয় না, বিশেষ বিশেষ কেসে হয় আর কি। The detection of rotavirus in the stool by using ELISA, a PCR-based assay, rotavirus RNA. তো rotavirus stool examination করে আমরা rotavirus RNA-টা দেখবো PCR এর মাধ্যমে, আর একটা হচ্ছে ELISA এর মাধ্যমে আমরা rotavirus-টাকে ডিটেকশন করব। এরপর diagnosis can be also be made by detecting a fourfold rise of greater rise in antibody titer. Antibody titer করে দেখবো, যদি 4 গুণ বেশি হয়ে যায় তাহলে এটা হচ্ছে পজিটিভ। প্রিভেনশন হচ্ছে রোটাভাইরাসের কিন্তু আলাদা ভ্যাকসিন পাওয়া যায় রোটারিক্স নামে, এটা ইন্ডিয়া থেকে আসে। দুইটা আছে, দুই ধরনের আছে, একটা হচ্ছে লাইভ, দুইটাই লাইভ ভাইরাস, এটা হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, আর একটা হচ্ছে লাইভ অ্যাসর্টমেন্ট ভ্যাকসিন। তাহলে হচ্ছে একটা হচ্ছে রোটাভাইরাস, দুইটাই ওরালি দেওয়া হয় পোলিওর মতো। তাহলে যেটা লাইভ অ্যাটেনুয়েটেড সেটা হচ্ছে মাত্র একটা সেরোটাইপের বিরুদ্ধে, অর্থাৎ যেটা মোস্ট কমন সেরোটাইপ, যেটাতে সবচেয়ে বেশি ডায়রিয়া হয়, ওইটার বিরুদ্ধে কাজ করে। আর যেটা অন্যটা, ওইটা 5টা সেরোটাইপের বিরুদ্ধে কাজ করে। এগুলো স্যার বাচ্চাদেরকে দিবে ভ্যাকসিন? হ্যাঁ, ইউজুয়ালি বাচ্চাদেরকে দেয়, ওরালি দেওয়া হয় আর কি। এটা আলাদা পাওয়া যায়, আলাদা কিনতে পাওয়া যায়। ভ্যাকসিন সেন্টার যেগুলো আছে ওগুলোতে পাওয়া যায়। ওকে, রোটাভাইরাস থেকে এটুকু জানলে হবে। এরপর সে পোলিও ভাইরাস, পোলিও আর র্যাবিসটা একটু বড়। তাহলে পোলিও ভাইরাস আমরা জানি যে এটা পোলিওমাইলাইটিস করতে পারে। পোলিওমাইলাইটিস মানে কি? পোলিওমাইলাইটিস পেশেন্ট দেখছো না? ইয়েস স্যার, এখন ছবি তো দেখা যায় না, আমরা ছবি দেখছি। ছবি আর কি, ছবি তো দেখছো। তাহলে এখানে ইউজুয়ালি কি হচ্ছে? প্যারালাইসিস হচ্ছে। তাহলে এটার প্রপার্টিস হচ্ছে এটা নন সেগমেন্টেড সিঙ্গেল স্ট্র্যান্ডেড পজিটিভ পোলারিটি আরএনএ জিনোম। এটা 3টা সেরোটাইপ আছে, যেহেতু এটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট দিয়ে যায় বা ফিকাল রুট দিয়ে যায়, সেহেতু এটা নন এনভেলপড। এরপর 3টা সেরোটাইপ আছে, এটা ফিকাল রুট দিয়ে যাচ্ছে, ওরোফ্যারিংস এবং ইন্টেস্টিনাল ট্র্যাক্টে এটা রেপ্লিকেশন করে। অর্থাৎ এটা যখন আমাদের ফিকাল রুট দিয়ে প্রবেশ করে তখন এটা রেপ্লিকেশন করা হচ্ছে ওরোফ্যারিংস এবং ইন্টেস্টিনাল ট্র্যাক্টে। প্যাথোজেনেসিস অফ পোলিওমাইলাইটিস। তাহলে প্যাথোজেনেসিস হচ্ছে এটা আমাদের ফিকাল রুট দিয়ে প্রবেশ করলো,
এরপর ওরোফ্যারিংসের যে লিম্ফয়েড টিস্যু আছে, এই লিম্ফয়েড টিস্যু গুলা, এখানে অনেকগুলো জিনিস আছে, আমরা জানি যে টনসিল আছে, তারপরে কিছু ফ্যারিঞ্জিয়াল, এখানে অনেকগুলো টনসিল থাকে না, মনে আছে? হ্যাঁ স্যার, একটা একটা সার্কেল ছিল, নামটা কি ছিল? ভেলডিয়াস। হ্যাঁ, তাহলে ওই সার্কেল এখানে অনেকগুলো লিম্ফেটিক ফলিকল থাকে। তাহলে এই যে লিম্ফয়েড টিস্যু গুলো আছে, এগুলোতে সে গিয়ে রেপ্লিকেশন করবে এবং স্মল ইন্টেস্টাইনও করবে। কিছু স্মল ইন্টেস্টাইন চলে যাবে, কিছু লিম্ফয়েড টিস্যুতে করবে। এবার রেপ্লিকেশন করার পরে এগুলো ব্লাড স্ট্রিমের মাধ্যমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যাবে। এছাড়া ব্লাড স্ট্রিম ছাড়াও এটা আবার নার্ভ এক্সন দিয়েও যেতে পারে, রেট্রোগ্রেড এক্সোনাল ফ্লোর মাধ্যমে। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাওয়ার পরে কি করবে? যে মোটর নিউরন গুলো আছে, মোটর নিউরন গুলাতে গিয়ে এটা replicates in the motor neurons located in the anterior horns of the spinal cord. Spinal cord anterior horns তাহলে মোটর নিউরনে গিয়ে এটা রেপ্লিকেশন করবে। তাহলে এখানে রেপ্লিকেশন করলে আমরা জানি যে রেপ্লিকেশন করার পরে কি হয়, সেলগুলো ডেস্ট্রয় করে সে বের হয়ে আসে। তাহলে সেলগুলো যখন ডেস্ট্রয় করবে তখন ওই সেলগুলো ডেথ হচ্ছে। তাহলে ডেথ হওয়ার কারণে ওই সেলগুলো যে মাসলগুলোকে সাপ্লাই দিত, ওই মাসলগুলো তখন প্যারালাইজড হয়ে যাবে। আর যদি ভাইরাসটা কোনোভাবে ব্রেন স্টেমে যেতে পারে, এটা খুব ডেঞ্জারাস। ব্রেন স্টেমে গেলে, ব্রেন স্টেমে আমরা জানি যে কি আছে, রেসপিরেটরি সেন্টার আছে। তাহলে ব্রেন স্টেম যাওয়ার পরে তখন এটা বালবার পোলিওমাইলিটিস করবে, যেটা তো হচ্ছে রেসপিরেটরি প্যারালাইসিস হবে। রেসপিরেটরি সেন্টার আছে, তো এখানে গিয়ে যদি মাসলগুলো নিউরনগুলো ডিস্ট্রয় করে দেয়, তাহলে কি হবে, রেসপিরেটরি মাসলগুলোর প্যারালাইসিস হয়ে যাবে বা রেসপিরেটরি সেন্টারটা আর কাজ করবে না, তখন আলটিমেটলি ডেথ হবে, but rarely damages the cerebral cortex. প্যাথোজেনেসিসটা বুঝছো? হ্যাঁ স্যার, বুঝছি। স্যার, হ্যাঁ পোলিওর কি কোনো নর্মাল ট্রিটমেন্ট হয় না স্যার? এটা কি ডিরেক্ট ড্যামেজই করে ফেলবে? হ্যাঁ, এটা তো তোমার নার্ভ ড্যামেজ করে ফেলতেছে না, নিউরন গুলো ড্যামেজ করে ফেলতেছে। সেলের সেলের ডেথ হয়ে গেলে তো ওই সেলের নতুন করে রিজেনারেশন হবে না, তাই না? তাহলে আমরা জানি নার্ভাস সিস্টেমের সেলগুলো রিজেনারেশন হয় না, একবার মরে গেছে মানে মরে গেছে, শেষ। তাহলে ক্লাসিফিকেশন, ক্লিনিক্যাল ফিচার্স। তাহলে পোলিওকে আমরা ক্লাসিফাই করতে পারি চারটা ভাগে। একটা হচ্ছে ইনঅ্যাপারেন্ট অর অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন। তাহলে অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন হচ্ছে কমন। তাহলে চিন্তা করা, মানে পোলিও দ্বারা যে ইনফেকশন গুলো হয়, এর মধ্যে 99% হচ্ছে এটা ইনঅ্যাপারেন্ট, মানে অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন হবে, ইনফেকশন হবে, ভালো হয়ে যাবে, মানে এটা চলে যাবে। এটা হচ্ছে 99%। আর 1% হচ্ছে ডিজিজ করবে। যেহেতু ডিজিজটা অনেক ফ্যাটাল ডিজিজ, প্যারালাইসিস হয়ে যাচ্ছে বাচ্চাদের, এরপরে তোমার এবার যদি বালবার পোলিওমাইলিটিস হয় সেক্ষেত্রে ডেথ হচ্ছে। এ কারণে হচ্ছে এটার জন্য, এটা ইরাডিকেট করার জন্য এত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার একটা ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 10 to 14 days। তাহলে ইনঅ্যাপারেন্ট বা অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন হতে পারে 99% কেসে, আর 1% কেসে হচ্ছে বাকিগুলা অ্যাবর্টিভ, নন প্যারালাইটিক, প্যারালাইটিক, এগুলো। তাহলে অ্যাবর্টিভ পোলিওমাইলিটিসে কি হয়, এটা হচ্ছে মোস্ট কমন ক্লিনিক্যাল ফর্ম। এখানে কি হয়, মাইল্ড ফেব্রাইল ইলনেস হবে, মানে ফিভার থাকবে, হেডেক থাকবে, সোর থ্রোট থাকবে, নশিয়া, ভমিটিং, এগুলো আর কি সাধারণ যে আমাদের ফ্লু জ্বর হয় এরকম হবে। এবং পেশেন্ট মে রিকভার স্পন্টেনিয়াসলি, পেশেন্ট অটোমেটিকলি আস্তে আস্তে ভালো হয়ে যাবে। ভাইরাল ফিভার যেহেতু, ভাইরাল ফিভার অটোমেটিক ভালো হয়ে যাবে। আরটা তোমার নন প্যারালাইটিক পোলিওমাইলিটিস হতে পারে। তাহলে নন প্যারালাইটিক কি হবে, এখানে মেনিনজাইটিস হবে। মেনিনজাইটিসে ফিভার, হেডেক, স্টিফ নেক, এগুলো থাকবে, মানে মেনিনজাইটিসের ফিচার গুলো।
এটাও স্পন্টেনিয়াসলি রিকভার হয়ে যায়, যেহেতু ভাইরাল মেনিনজাইটিস ভাইরাল গুলা অটোমেটিক রিকভার হয়ে যায়। আরটা হতে পারে প্যারালাইটিক, এটাই সবচেয়ে ডেঞ্জারাস। তাহলে এখানে যে প্যারালাইসিসটা এটা হচ্ছে ফ্ল্যাসিড প্যারালাইসিস। ফ্ল্যাসিড প্যারালাইসিস ইজ দ্য প্রিডমিনেন্ট ফাইন্ডিং। আর টিটানাসে কি হচ্ছিল মনে আছে? টিটানাসে কি হয়? স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস। স্পাস্টিক প্যারালাইসিস। তাহলে এখানে হচ্ছে ফ্ল্যাসিড। তাহলে এটা হচ্ছে মোস্ট প্রিডমিনেন্ট ফাইন্ডিং। আর ব্রেন স্টেম ইনভলভমেন্ট হলে সেক্ষেত্রে এটা লাইফ থ্রেটেনিং রেসপিরেটরি প্যারালাইসিস হতে পারে। এছাড়া পেইনফুল মাসল স্পাজমও হয়। তাহলে প্যারালাইটিক পোলিওতে মেনিনজাস, ব্রেন প্যারেনকাইমা দুইটাই ইনভলভ হয় ইউজুয়ালি, মেনিনজো এনকেফালাইটিস বলে আর কি। অর্থাৎ মেনিনজাইটিস এনকেফালাইটিস দুটাই একসাথে হচ্ছে। পোলিও আমরা প্রিভেন্ট করি কিভাবে? জানোই ভ্যাকসিনের মাধ্যমে, ওরাল ভ্যাকসিন আছে, ইনঅ্যাক্টিভেটেড বা কিল্ড ভ্যাকসিন আছে। তাহলে এই ভ্যাকসিনগুলো সম্পর্কে একটু জানতে হবে ভালোভাবে, এই ভ্যাকসিনগুলোর পার্থক্য জানতে হবে। তাহলে এটা কিল্ড ভ্যাকসিন এবং লাইভ ভ্যাকসিন দুইটার মাধ্যমে আমরা প্রিভেন্ট করতে পারি। ইউজুয়ালি এখন বাইরের কান্ট্রি গুলোতে হচ্ছে ইউজুয়ালি এখন কিল্ড ভ্যাকসিন যেটা ওইটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি। ঠিক আছে, কেন প্রাধান্য দেওয়া হচ্ছে? দ্য কারেন্ট ভার্সন অফ দ্য, মানে আগে যেটা ছিল ওইটার চেয়ে এখন একটা নতুন বের হয়েছে এনহ্যান্সড পোলিও ভ্যাকসিন। ওই এনহ্যান্সড যেটা ওইটাও কিল্ড, মানে এনহ্যান্সড আইপিভি যেটা ওইটা হচ্ছে হায়ার সেরোকনভার্সন রেট, induce a higher titer of the antibody than the previous IPV. অর্থাৎ আগে যে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিনটা ছিল ওটার চেয়ে বর্তমানে যে এনহ্যান্সড পোলিও ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে ওটা সেরো কনভার্সন রেটটা অনেক বেশি এবং টাইটারটা, অ্যান্টিবডি টাইটারটা অনেক বেশি হয়। ওই কারণে এখন ওইটা ইউজ করা হচ্ছে। ওরালটা এখন ইউজুয়ালি মানে বাইরের কান্ট্রিগুলোতে ওরালটা ইউজ করে না সাধারণত, কারণ ওরালটার ক্ষেত্রে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে যেটা আমি সামনে পড়বো। তাহলে enhanced IPV also induces some mucosal immunity, making it capable of interrupting transmission. মানে আগের যেটা কিল্ড পোলিও ভ্যাকসিন ছিল এটা হচ্ছে ট্রান্সমিশনটা ইন্টারাপ্ট করতে পারতো না, সেক্ষেত্রে ওইটার জন্য লাইভ ইউজ করতে হতো, লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিনটা হচ্ছে ট্রান্সমিশন ইন্টারাপ্ট করতে পারে, অর্থাৎ একজন থেকে অন্যজন যে ট্রান্সমিশনটা হবে এই ট্রান্সমিশনটা ইন্টারাপ্ট করে লাইভ ভ্যাকসিন। বাট কিল ভ্যাকসিনটা ওটা পারতো না, কিন্তু এখন বর্তমান যে এনহ্যান্সড পোলিও ভ্যাকসিন যেটা ওটা এটা পারে। বাট লাইভ ভ্যাকসিন যে পরিমাণ ইন্টারাপশন করে কিল ভ্যাকসিনটা ওই পরিমাণ করে না, অর্থাৎ তার চেয়ে একটু কম করে। আর স্যার মানে হচ্ছে হ্যাঁ, কি হ্যাঁ। ওরাল যেটা দিত আগে ওটা হচ্ছে ট্রান্সমিশন প্রিভেন্ট করতে। আচ্ছা, আমরা পার্থক্য পড়লে আর একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? না নেক্সট পেজে পার্থক্যটা পড়লে ক্লিয়ার হবে। ওরাল পোলিও ভ্যাকসিন ইজ দেয়ারফর প্রিফার্ড ফর ইরাডিকেশন এফোর্টস, মানে এটা যেহেতু ট্রান্সমিশন ইন্টারাপ্ট করে তাহলে একজন থেকে অন্যজনে ছড়াচ্ছে না, সে কারণে এটা ইরাডিকেশনের জন্য ইউজ করা হয়। অর্থাৎ পোলিও ভাইরাস, আমাদের দেশে কিন্তু পোলিও ভাইরাস মুক্ত ঘোষণা করা হয়েছে কত সালে বলো তো? জানি না স্যার। 2014 সালে, ঠিক আছে? আমাদের দেশে এখন পোলিও মুক্ত। আমাদের 2006 সাল থেকে কিন্তু পোলিও মুক্ত, 2006 সাল থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে 2014 সালে। তো 2006 সালে কেন করা হয় নাই? কারণ 2006 সালের দিকে হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের মধ্যে আমাদের বর্ডারের কাছাকাছি একটা পোলিও রোগী পাওয়া গেছিল, ঠিক আছে? বর্ডারের পাশে, পশ্চিমবঙ্গ বা কলকাতা, আমার ঠিক মনে নেই। তাহলে ওই কারণ হচ্ছে আমাদের দেশে এটা পোলিও মুক্ত তখন ঘোষণা করে নাই, তবে মোটামুটি 2014 সালে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছে। মানে লাইভ ভ্যাকসিন আর কিল ভ্যাকসিনের মধ্যে পার্থক্যটা কি আসলে? লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন দুইটাই ডিজিজ প্রিভেন্ট করবে। এক্ষেত্রে কিল ভ্যাকসিন যেটা, মানে আগের কিল ভ্যাকসিনটার কথা বলা হচ্ছে এখানে, বর্তমান যেটা ওইটা না। আগের কিল ভ্যাকসিনটা
ট্রান্সমিশন ইন্টারাপ্ট করতো না, বাট লাইভ ভ্যাকসিনটা করতো। তারপর ইনডিউস হিউমারাল ইমিউনোগ্লোবুলিন দুইটাই করে, তবে লাইভ ভ্যাকসিনটার পরিমাণ একটু বেশি। হিউমারাল ইমিউনিটি যেটা বা হিউমারাল ইমিউনিটিটা লাইভ ভ্যাকসিনটা একটু বেশি পরিমাণে করে, কিল ভ্যাকসিনটা একটু কম করে। ইন্টেস্টিনাল ইমিউনোগ্লোবুলিন এ, যেহেতু লাইভ ভ্যাকসিনটা হচ্ছে ফিকোরাল রুট দিয়ে দেওয়া হচ্ছে, মানে ওরালি দেওয়া হচ্ছে, ওরালি দেওয়ার কারণে এটা ইন্টেস্টিনাল আইজিএ প্রডিউস করে। ইন্টেস্টিনাল আইজিএ প্রডিউস করলে তখন এটা ইন্টেস্টিনাল একটা ইমিউনিটি দেয়, বাট কিল ভ্যাকসিনটা সেটা দেয় না। তারপর সেকেন্ডারি প্রোটেকশন স্প্রেড টু আদার্স, আমরা যে হার্ড ইমিউনিটি পড়ছিলাম মনে আছে? হ্যাঁ স্যার। জি স্যার। হার্ড ইমিউনিটি মানে কি বলো? প্রায় স্যার 80% মানুষ যদি ভ্যাকসিনেটেড হয়ে যায়, বাকিদের আর ভ্যাকসিন না দিলেও স্প্রেড হবে। এই যে তাহলে ওইটা কেন হচ্ছে লাইভ ভ্যাকসিন বলা যায়? আমরা জানি যে মানে পোলিও কিভাবে ছড়ায়, মানে জাস্ট পোলিওটা চিন্তা করো, নরমালি পোলিও কিভাবে ছড়াচ্ছে? ফিকোরাল লোড দিয়ে, অর্থাৎ খাবার দাবারের মাধ্যমে, তাই না, বা দূষিত পানি, এগুলোর মাধ্যমে। মানে সহজ কথা হচ্ছে আমাদের যে আমরা যে মুখ দিয়ে যাচ্ছে, পায়খানা রাস্তায় যাচ্ছে, যে কোনো জায়গাতে যেতে পারে, ঠিক আছে? তাহলে এগুলোর মাধ্যমে যে এটা পরিবেশে ছড়ায় যাচ্ছে ভাইরাসটা, হ্যাঁ, তো ভাইরাসটা পরিবেশে ছড়ালে তার একজন থেকে এভাবে আরেকজনের মধ্যে ছড়াচ্ছে। পানির মাধ্যমে হতে পারে, খাবার দাবার মাধ্যমে হতে পারে। তাহলে এই যে আমরা যে ব্যাকটেরিয়াটা দিচ্ছি, মানে সরি ভাইরাসটা, তাকে আমরা ভ্যাকসিন হিসেবে দিচ্ছি, ভ্যাকসিনে যে লাইভ ভাইরাস আমি তাকে দিয়ে দিচ্ছি, তাহলে এই লাইভ ভাইরাসটাও তো ঠিক একইভাবে ছড়াচ্ছে না? হ্যাঁ স্যার। অর্থাৎ আমি পোলিও দিচ্ছি, আমার মাধ্যমে কিন্তু এটা পরিবেশে চলে গেছে, তাহলে পরিবেশের মাধ্যমে আবার এটা অন্য যারা ভ্যাকসিন দেয় না তাদের মধ্যেও চলে গেছে। তাহলে এই লাইভ ভাইরাসটা কিন্তু, অর্থাৎ যারা ভ্যাকসিন দেয় না তাদের মধ্যেও এখন ওই ভ্যাকসিনের ভাইরাস গুলো আছে, তার মানে ওইটা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। এখানে ওইটা বলা হয়েছে যে এফোর্টস সেকেন্ডারি প্রোটেকশন বাই স্প্রেড টু আদার্স, মানে অন্যদের মধ্যে চলে গিয়ে এটা এটা হচ্ছে হার্ড ইমিউনিটি। এখানে হার্ড ইমিউনিটির কথা বলা হয়েছে, তাহলে হার্ড ইমিউনিটি দিবে কে? লাইভ ভাইরাসটা দিবে, কিল ভাইরাসটা দিবে না। তো কিল ভাইরাসটা লাইভ ভাইরাসটা কিল, তো মারা গেছে, এটা ছড়াবে না, অন্যের মধ্যে যাবে না। আবার আমাদের গাটে যে অন্য ভাইরাস গুলো আছে, প্যাথোজেনিক ভাইরাস, ভিরুলেন্ট ভাইরাস আছে আমাদের গাটের মধ্যে, ওই ভাইরাস গুলার রেপ্লিকেশন ইন্টারাপ্ট করতে পারে কে? লাইভ ভাইরাসটা। অর্থাৎ লাইভ পোলিও ভাইরাস যেটা, সেটা ওই ভাইরাস গুলার মানে রেপ্লিকেশনটাকে ইন্টারফেয়ার করতে পারে, বাট কিল ভাইরাস সেটা পারবে না। আর ভিরুলেন্স, রিভার্স টু ভিরুলেন্স, অর্থাৎ লাইভ ভাইরাস যেটা, এটা পরবর্তীতে কখনো কখনো হয়তো বা এটা আবার ডিজিজ প্রডিউস করার ক্ষমতা পেয়ে যেতে পারে, রেয়ারলি। এটা ম্যাক্সিমাম হতে পারে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে হতে পারে, যেহেতু এটা এখনো বেঁচে আছে ভাইরাস, এটা পরবর্তী যদি কোনোভাবে মিউটেশনের মাধ্যমে, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে মিউটেশনের মাধ্যমে যদি কোনোভাবে আবার ভিরুলেন্সটা ফিরে পায়, তাহলে আবার সে ডিজিজ প্রডিউস করতে পারবে। বাট কিল ভাইরাস তো সে তো কিল, সে তো মারাই গেছে, সে তো আর পারবে না। দেন co-infection with other enterovirus may impair immunization. এখন যদি অন্য ভাইরাস, মানে এন্টেরোভাইরাস অন্যগুলা যেগুলো আছে, যেমন রোটা ভাইরাস বা এই টাইপের অন্য যে ভাইরাসগুলো এন্টেরোভাইরাস আছে, এগুলা অর্থাৎ ওর ইমিউনাইজেশনটাকে ইম্পেয়ার করতে পারে। অর্থাৎ ও আমাদের গাটে যে ইমিউনিটিটা দিচ্ছে লাইভ ভাইরাসটা, এই গাটের ইমিউনিটিটা অন্য ভাইরাসগুলো এসে গাটের ইমিউনিটিটা ইম্পেয়ার করতে পারবে। কিল ভাইরাসের ক্ষেত্রে পারবে না, বা লাইভ ভাইরাসের ক্ষেত্রে পারবে। যেহেতু লাইভ ভাইরাসটা গাট ইমিউনিটি দিচ্ছে, সেহেতু লাইভ ভাইরাসের ক্ষেত্রে পারবে। আর ইমিউনো কম্প্রোমাইজের ক্ষেত্রে ডিজিজ করতে পারে লাইভ ভাইরাসটা, আর কিল ভাইরাসটা সম্ভব না। আর কিল ভাইরাসটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ইনজেকশন, লাইভ ভাইরাস তো ওরাল। কিল ভাইরাসের ক্ষেত্রে রেফ্রিজারেশনের দরকার নাই, বাট লাইভ ভাইরাসটা রেফ্রিজারেট করে রাখা লাগে, এটা ডিসঅ্যাডভান্টেজ। আর ইমিউনিটিটা কিল ভাইরাসের ক্ষেত্রে শর্টার, লাইভ ভাইরাসের ক্ষেত্রে লঙ্গার। এখন বলো, কোনো কোশ্চেন আছে? স্যার তাহলে দুইটাই কেন একসাথে দিতে স্যার? দুইটাই কেন একসাথে দিতে হচ্ছে?
তুলনামূলক দেখা যাচ্ছে কি কিল ভাইরাসটাই সবচেয়ে ভালো। মানে এখানে দেখা যাচ্ছে লাইভ ভাইরাসের অনেকগুলো সুবিধা আছে, ঠিক আছে, সুবিধার সাথে সাথে কিছু অসুবিধাও আছে। তাহলে লাইভ ভাইরাসটা যদি পরবর্তীতে ভিরুলেন্সে ফিরে যায়, কখনো যদি ভিরুলেন্সে ফিরে যায়, তখন সেটা প্রিভেন্ট করবে কে? বলো। কিল ভাইরাসটা স্যার। এই যে কিল ভাইরাসের বিরুদ্ধে যে অ্যান্টিবায়োটিক গুলো তৈরি হয়েছে সেগুলো প্রিভেন্ট করবে, বুঝা গেছে? এই জন্য ইউজুয়ালি দুইটাই আমাদের দেশে এখন দেওয়া হচ্ছে, তবে একটা সময় দেখা যাবে যে লাইভ ভাইরাসটা বন্ধ করে দিবে, বুঝছো? মানে এখনো তো আমাদের বেশি দিন হয় নাই আমাদের যে পোলিও মুক্ত ঘোষণা করছে। এটা যে পোলিও জীবাণু যে আমাদের দেশ থেকে একদম চলে গেছে এমন না, এখনো থাকতে পারে। তাহলে এই কারণে হচ্ছে আস্তে আস্তে লাইভ ভাইরাসটা ধীরে ধীরে একটা সময় গিয়ে লাইভ ভাইরাসটা অফ করে দিবে, যেটা আমেরিকা করছে বর্তমানে। আমেরিকায় লাইভ ভাইরাসটা অফ করে দিয়ে এখন ওই যে এনহ্যান্সড কিল ভ্যাকসিন যেটা ওইটা দিচ্ছে আর কি এখন ওরা, ঠিক আছে? একটা সময় আমাদের দেশে এটা করবে, লাইভ ভাইরাসটা বন্ধ করে দিয়ে শুধুমাত্র যে ইনজেক্টেবল যে কিল ভ্যাকসিন যেটা এনহ্যান্সড পোলিও ভ্যাকসিন ওইটা দিবে, বুঝা গেছে? এই যে লাইভ ভাইরাসের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা পরবর্তীতে ভিরুলেন্সে ফিরে যেতে পারে, বুঝা গেছে? এইসব কারণে আসলে ভ্যাকসিনটাও এখন দেওয়া হচ্ছে সাথে। তাহলে এখানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো জানতে হবে লাইভ ভ্যাকসিনের। লাইভ ভ্যাকসিনটা হচ্ছে এটা ইন্টারাকশন করতে পারে ট্রান্সমিশনটা, ফিকাল ওরাল ট্রান্সমিশন বাই ইনডিউসিং সিক্রেটরি আইজিএ। সিক্রেটরি আইজিএ মাধ্যমে এটা ট্রান্সমিশনটা ইন্টারাপ্ট করে। It is given orally, so is more readily accepted than the kill vaccine. যেহেতু ওরালি দেওয়া হয় তাহলে খুব সহজেই দেওয়া যাচ্ছে, এটা একটা সুবিধা। এটা ইনজেকশন দেওয়া যায় না, ইনজেকশন দিতে গেলে অনেক প্রসিডিউর মেনটেন করতে হয়। আর একটা ডিসঅ্যাডভান্টেজ কি, এটা যেহেতু 3টা সেরোটাইপ আছে, তাহলে এটা পরবর্তীতে যে কোনো সময় মানে রিভার্ট করতে পারে, অর্থাৎ ভিরুলেন্সটা ফিরে পেতে পারে। তবে এটা খুব রেয়ার, এ পর্যন্ত হয়েছে কিনা জানি না। ইট ক্যান কজ ডিজিজ ইন ইমিউনোকম্প্রোমাইজড পারসন। ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট হলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে ডিজিজ করতে পারে। তাহলে ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টকে এটা দেওয়া যাবে না। Infection of the gastrointestinal tract by other enterovirus can limit the replication of the vaccine virus and reduce protection. অর্থাৎ অন্য এন্টারোভাইরাস যদি ইনফেকশন করে তাহলে সেক্ষেত্রে অন্য এন্টারোভাইরাস তখন এই পোলিও ভ্যাকসিনের মানে লাইভ পোলিও ভ্যাকসিন যেটা সেটার রেপ্লিকেশনটাকে ইন্টারাপ্ট করবে, করে প্রোটেকশনটা কমাই দিবে। আর এটা আমাকে দেওয়ার জন্য এটাকে রেফ্রিজারেট করতে হবে, ঠান্ডা রাখতে হবে, তাহলে ওইটার জন্য আমার এক্সট্রা খরচ হচ্ছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, পোলিও ভাইরাস নেওয়ার কোনো সমস্যা আছে? না স্যার, বুঝছি। ঠিক আছে, পোলিও ভাইরাস থেকে এগুলো পড়লেই হবে, এরপরে দরকার নেই কিছু। আর এমনিতে ভ্যাকসিনের শিডিউল তো তোমরা জানোই, ঠিক আছে, গত ক্লাসে যেটা পড়াইছি ওই ভ্যাকসিনের শিডিউল গুলো বলবা, শিডিউল গুলো জানতে হবে আর কি। লাইভ ভাইরাস কখন দিব আমরা, কিল ভাইরাস কখন দিব, কোন রুটে দিব, এগুলো। এরপরে র্যাবিস। তাহলে র্যাবিস ভাইরাস কি করবে? র্যাবিস করবে, ঠিক আছে। এই ডিজিজ ক্যারেক্টারাইজড বাই এনকেফালাইটিস, অর্থাৎ ব্রেন ইনফেকশন আর কি, ব্রেন প্যারেনকাইমা ইনফেকশন যেটা ওটা করবে এই র্যাবিস ভাইরাস। আর র্যাপডোভাইরাস হচ্ছে র্যাপডোভাইরাস ফ্যামিলির একমাত্র ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট ভাইরাস। অন্য যে ভাইরাসগুলো আছে র্যাপডোভাইরাস ফ্যামিলিতে সেগুলো হিউম্যান ডিজিজ করে না। তাহলে আমরা একদম শুরুতে স্লাইডের শুরুতে যে ছবিটা দেখছিলাম ওটা কি আকার ছিল? র্যাবিস, ওটা শেপটা কিরকম ছিল? বুলেট শেপ। তাহলে র্যাবিস ভাইরাসটা এরকম বুলেট শেপ হবে, ঠিক আছে। এটা হচ্ছে লাইপোপ্রোটিন এনভেলপ থাকবে, এটা হচ্ছে নেগেটিভ পোলারিটি আরএনএ। এই জন্য নেগেটিভ পোলারিটি আরএনএ যেহেতু, তাহলে এটাকে আমার পজিটিভ করার জন্য কি দরকার? আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ দরকার, তাহলে সেটাও আছে। এটা একটাই মাত্র সেরোটাইপ আছে, এটা আর কোনো সেরোটাইপ নাই।
এবং এই একটা সেরোটাইপই সব ধরনের স্তন্যপায়ী প্রাণীকে ইনফেক্ট করতে পারে, অল কাইন্ড অফ ম্যামালস। বাট হিউম্যানের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে মানে অল্প কিছু ম্যামালসই আছে যারা ইনফেকশনের জন্য দায়ী। স্যার এটার কোনো অ্যান্টিভাইরাল থেরাপি নাই, মর্টালিটি রেট 100%। তো র্যাবিস একবার কারো হয়ে গেলে ওইটা আর ভালো হবে না, 100% সে মারা যাবেই। কিন্তু তখন আমরা কেবল তাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে হয়তো কিছুদিন বাঁচিয়ে রাখতে পারবো, এটাই। স্যার পোলিও তো স্যার 100% হবে মর্টালিটি রেট। না, পোলিও 100% হবে না। পোলিও তো আমরা পড়লাম না, যদি রেসপিরেটরি হয় তাহলে সেক্ষেত্রে 100% হতে পারে। পোলিও মানে পোলিও যদি তোমার প্যারালাইটিক পোলিও হয়, পোলিও তো অনেকগুলো ইয়ে আছে না, আমরা তো পড়লাম। হ্যাঁ স্যার। পোলিওতে তো অনেকগুলা টাইপ আছে। এটা হচ্ছে টাইপ আছে। অ্যাসিম্পটোমেটিক হতে পারে, অ্যাসিম্পটোমেটিক হলে সেক্ষেত্রে হয়তো পোলিও হয়েছে, তার হয়ে ভালো হয়ে গেছে, তাহলে ভালো হয়ে গেলে তার মানে তার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে সেগুলিতে। মানে অটোমেটিক হয়তো তার নার্ভে যাওয়ার সুযোগ পায় নাই, ব্লাডে যাওয়ার সুযোগ পায় নাই, ভালো হয়ে গেছে। আরেকটা হতে পারে তোমার ওই যে ক্লিনিক্যালি অ্যাপারেন্ট একটা ফর্ম আসতে পারে, জাস্ট ফিভার, মানে ফ্লুর মতো একটা পোলিও হতে পারে। আরেকটা হতে পারে কি নন প্যারালাইটিক হতে পারে, এটা শুধুমাত্র মেনিনজাইটিস হবে। আরেকটা হতে পারে প্যারালাইটিক। তাহলে পোলিওর ক্ষেত্রে যদি প্যারালাইটিক হয় তখন হচ্ছে তার প্যারালাইসিস হয়ে যাবে, আর যদি ব্রেন স্টেম ইনভলভ করে তখন গিয়ে তার হচ্ছে মারা যাবে। মানে তখন যেহেতু রেসপিরেটরি প্যারালাইসিস হবে, রেসপিরেটরি প্যারালাইসিস হলে তো আর বাঁচা সম্ভব না। ঠিক আছে, মেকানিক্যাল ভেন্টিলেশনের মধ্যে বাঁচানো যাবে। তাহলে আমার এখানে হচ্ছে র্যাবিস যদি একবার হয়ে যায় তখন আর এটা বাঁচানো সম্ভব না, মর্টালিটি রেট 100%। র্যাবিস পেশেন্ট দেখছো কখনো? দেখছি স্যার। এটা কিছুদিন পর পর একটা ভিডিও বের হয়, ঠিক হ্যাঁ আছে? ভিডিও দেখছি। স্যার মুভি দেখছিলাম একটা র্যাবিস কি। এই, কি মুভি? ইংলিশ কি একটা নাম জানি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আসো ট্রান্সমিশন। তাহলে র্যাবিস আমরা জানি যে ট্রান্সমিটেড হয় বাইট অফ দ্য র্যাবিড অ্যানিমেল। যে র্যাবিড অ্যানিমেল আছে সেগুলা মাধ্যমে এটা ছড়াচ্ছে কামড়ের মাধ্যমে। তবে বাইট ছাড়াও এটা ছড়াতে পারে কখন? এক্সপোজার টু অ্যারোসলস অফ ব্যাড সিচুয়েশনস কন্টেনিং র্যাবিস ভাইরাস। তাহলে দেখো যে মাঝে মাঝে দেখবে যে ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারি এগুলোতে দেখবা অনেক ইয়াতে যায়, মানে অনেক গুহার ভিতরে যায়, গুহার ভিতরে কি থাকে? বাদুড়ের বাসা থাকে, পুরা গুহা জুড়ে বাদুড়ের বাসা। তাহলে ওই যে এরকম বাদুড়রা যেখানে থাকে ওইরকম একটা গুহার মধ্যে যদি কেউ চলে যায় এবং ওই বাদুড়রা যদি র্যাবিস আক্রান্ত হয়, তাহলে সেক্ষেত্রে ওই বাদুড়দের যে অ্যারোসল, রেসপিরেটরি অ্যারোসলের মাধ্যমেও র্যাবিসটা হতে পারে। বুঝা গেছে? জি স্যার। তাহলে exposure to aerosols of bad situation containing rabies virus. If your transplants of corneas taken from the patients who died of undiagnosed rabies. এখন হয়তো কারো র্যাবিস হয়েছিল, কুকুরের কামড় খাইছে বা যে কোনো ভাবে র্যাবিস হয়েছে, র্যাবিস হওয়ার পরে সাপোজ সে অন্য কোনো কারণে মারা গেছে, র্যাবিসের সাইন সিমটম প্রকাশ পাওয়ার আগেই সে হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছে বা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এরপর তার অর্গান গুলো ডোনেট করা হচ্ছে, তাহলে কি হবে? তার অর্গান গুলোর মধ্যে কি হতে পারে? র্যাবিসের জীবাণু থাকতে পারে। এখানে কর্নিয়ার কথা বলা হয়েছে, হয়তো কর্নিয়ার ক্ষেত্রে একটা পেশেন্ট পাইছে এরকম, সে কারণে কর্নিয়ার কথাটা বলা হচ্ছে। বাট এটা অন্য যে কোনো অর্গানও হয়তো হইতে পারে, আমরা জানি না। ঠিক আছে, হয়তো এরকম পেশেন্ট এখনো পাওয়া যায় না বলে জানা যায়নি। স্যার মৃত মানুষের অর্গান ট্রান্সপ্লান্ট করা যায়, মানে মৃত মানুষ থেকে অর্গান নিয়ে কি জীবিত মানুষের ট্রান্সপ্লান্ট করা যায়? হ্যাঁ, এটা কি তুমি নতুন শুনছো নাকি? মৃত মানুষ না, মানে স্যার। অর্গান যতক্ষণ ভালো থাকে আর কি, এটা নির্দিষ্ট টাইম আছে, মানে মারা যাওয়ার পরপরই দিতে হয় আর কি। ডিকম্পোজ হওয়া শুরু হলে তখন আর হয় না। বুঝা গেছে? জি স্যার। মৃত্যুর কত ঘন্টার মধ্যে মানে এক একটা অর্গান এক এক সময় আর কি, কোনটা হয়তো 1 ঘন্টার মধ্যে নিতে হয়, কোনটা 2 ঘন্টার মধ্যে নিতে হয়, এরকম।
আচ্ছা, তাহলে ট্রান্সপ্লান্টস অফ কর্নিয়াস টেকেন ফ্রম পেশেন্টস উইথ আইড অফ আনডায়াগনোসড র্যাবিস। তাহলে র্যাবিসের রিজার্ভায়ার গুলা যে যে প্রাণীগুলোর মাধ্যমে আমাদের মধ্যে র্যাবিস ছড়াতে পারে, যে যে প্রাণীগুলোর কামড়ে, সেই সেই প্রাণীগুলোকে এভাবে ভাগ করা হয়েছে হাই রিস্ক, ভেরি হাই রিস্ক, হাই রিস্ক, মডারেট রিস্ক। তাহলে মডারেট রিস্কের মধ্যে ডগ দেখে মনে একটু অবাক হইতেছে, তাই না? জি স্যার। না, এটা তো ক্লাসিফিকেশনটা তো করা হয়েছে আসলে বাইরের কান্ট্রির জন্য। বাইরের কান্ট্রি গুলোতে কিন্তু কুকুর যেগুলো থাকে ওগুলো কিন্তু সবগুলো ভ্যাকসিনেটেড থাকে, বুঝছো? ওই কারণে বাইরের কান্ট্রিতে কুকুরগুলা মডারেট রিস্ক। আমাদের দেশের জন্য হচ্ছে সবচেয়ে হাই রিস্ক হচ্ছে কুকুরটাই, কারণ এই জন্য ব্র্যাকেটে লিখে দিচ্ছে 99% কেস ইন বাংলাদেশ। বুঝা গেছে? মানে আমাদের দেশের জন্য সবচেয়ে হাই রিস্ক হচ্ছে কুকুর, যেহেতু আমাদের দেশে কুকুরগুলা স্ট্রিট ডগ অনেক বেশি, বলে ভ্যাকসিনেটেড থাকে না, সে কারণে। কিন্তু বাইরের দেশে স্ট্রিট ডগ বলো এমনি ডগ বলো সবই ভ্যাকসিনেটেড। তাহলে বাইরের কান্ট্রিতে কি থেকে হতে পারে বেশি? জ্যাকেল, ওল, ফক্স এগুলা থেকে হতে পারে, মানে যেসব দেশে বন জঙ্গল আছে তাদের ক্ষেত্রে। এরপরে ক্যাটেল, ব্যাট, ক্যাট, বাদুড় থেকে হতে পারে। বিড়ালের কামড় কিন্তু আরো ডেঞ্জারাস, ঠিক আছে? কুকুর হচ্ছে বিড়ালের কামড় ডেঞ্জারাস, বিড়ালের কামড় হইলেও র্যাবিস ভ্যাকসিন দিতে হবে। বা কাউকে হয়তো গরু কামড়াইছে, সাপোজ আর কি, ঠিক আছে? তাদের ক্ষেত্রে হতে পারে। তাহলে জ্যাকেল, ওল, হ্যাঁ মানুষের কামড়ে হবে স্যার? হ্যাঁ হইতে পারে যদি সে র্যাবিস আক্রান্ত হয়। মানে র্যাবিসটা তো তোমার লালার মধ্যে থাকবে, জীবাণুটা থাকবে লালার মধ্যে, ঠিক আছে? তাহলে কামড় দিলে কি হবে? ওই লালা থেকে জীবাণুটা তোমার বডিতে চলে আসবে। তাহলে যারা স্যার র্যাবিস, হ্যাঁ স্যার গরু কি কামড় দেয়? এটা তো বললাম ইউজুয়ালি তো দেয় না, কিন্তু যদি দেয় তাহলে সেক্ষেত্রে সেটা হাই রিস্ক। কথা বুঝছো? জি স্যার। তাহলে মডারেট রিস্ক হচ্ছে ডগ, শিপ, গোট। আচ্ছা, যাক এগুলো তেমন একটা লাগবে না, এগুলো জাস্ট বোঝার জন্য দিছি। তো আমাদের দেশে 99% কেস হচ্ছে ডগ। তাহলে কোন কোন প্রাণীগুলোর কামড় হতে পারে সেটা জানার জন্য দিছি, ঠিক আছে? প্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিস বাইট অফ র‍্যাবিট অ্যানিমাল, র‍্যাবিট অ্যানিমাল বাইট দিলে কি হবে? ভাইরাসটা তখন ওই লোকালি যেখানে বাইট করছে ওই জায়গাতে মাল্টিপ্লাই করা শুরু করবে, ওই জায়গাতে রেপ্লিকেশন করবে। রেপ্লিকেশন করার পরে ওইখানে যে সেন্সরি নিউরন গুলো আছে ওই সেন্সরি নিউরন গুলোকে ইনফেক্ট করবে, এবং সেন্সরি নিউরনের মাধ্যমে এক্সোনাল ফ্লোর মাধ্যমে চলে যাবে কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, ঠিক আছে? যখন এই যে নার্ভের মধ্যে থাকবে, নার্ভের মধ্যে দিয়ে ব্রেনে যাবে, ওই সময়টাতে সে মানে যে কোনো ভাবে হোক ইমিউন সিস্টেম থেকে সে শেল্টার নিয়ে নেবে, অর্থাৎ ইমিউন রেসপন্স যদি হয় তার বিরুদ্ধে, ওই ইমিউন রেসপন্স থেকে সে শেল্টার নেবে। কি পদ্ধতি নেবে সেটা জানি না। দি ভাইরাস মাল্টিপ্লাইস ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তখন গিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যাবে, সেখানে গিয়ে সেখানে আবার মাল্টিপ্লাই করবে। তাহলে একবার লোকালি করতেছে, আবার কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে করতেছে, দেন ট্রাভেলস ডাউন দ্য পেরিফেরাল নার্ভস টু দ্য স্যালিভারি গ্ল্যান্ড। তখন ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে তখন আবার নিচের দিকে আসবে, অর্থাৎ তখন হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ডে চলে আসবে। স্যালিভারি গ্ল্যান্ডে এসে তখন স্যালাইভার মধ্যে থাকবে জীবাণুটা। তাহলে স্যালাইভার মাধ্যমে থেকে সেখান থেকে সে ট্রান্সমিটেড বাই বাইট, দেয়ার ইজ নো ভাইরামিক স্টেজ। অর্থাৎ এখানে কোনো ভাইরামিক স্টেজ নাই। মানে ভাইরামিক স্টেজ মানে হচ্ছে যেখানে ভাইরাসটা ব্লাডে যাবে সেটাকে বলা হচ্ছে ভাইরামিক স্টেজ। ভাইরাসটা ব্লাডে গেলে তখন সাইন সিমটম গুলো আসে, অনেকগুলো সাইন সিমটম আসে, ফিভার আসে, এটা আসে সেটা আসে, তো অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে বলতেছি আর কি। তাহলে এখানে এরকম কোনো ভাইরামিক স্টেজ নাই, এখানে সরাসরি নার্ভাস সিস্টেম থেকে চলে আসছে কোথায়? স্যালাইভাতে। উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যখন নার্ভাস সিস্টেমের ভিতরে থাকবে, নার্ভাস সিস্টেমে কি করবে? সে সেখানে এনকেফালাইটিস ডেভেলপ করবে, অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য ব্রেন প্যারেনকাইমা উইথ দ্য ডেথ অফ নিউরনস এন্ড ডিমাইলিনেশন। তাহলে ওইখানকার নিউরনগুলো ডেথ হবে, ডিমাইলিনেশন হবে,
and neurological signs symptoms of rabies. বুঝছো? বুঝছি স্যার। স্যার এই পেশেন্ট গুলো স্যার হাইড্রোফোবিয়া কেন হয়? বলতেছি পরের পেজে যাই। ক্লিনিক্যাল ফিচার কি? ফিভার হয়, অ্যানোরেক্সিয়া হয়, এটা হচ্ছে প্রথম দিকে হচ্ছে ফিভার অ্যানোরেক্সিয়া থাকবে, এবং যেখানে কামড়টা পড়ছে ওই জায়গাতে হচ্ছে একটা সেন্সেশনটা চেঞ্জ হয়ে যাবে, এটাকে বলে প্যারাস্থেসিয়া, মানে ওই জায়গায় সেন্সেশনটা সে ভালো করে পাবে না। এখন এটার আবার দুইটা ফর্ম আছে র্যাবিসের, একটা হচ্ছে ফিউরিয়াস, একটা হচ্ছে ডাম। ফিউরিয়াসটা সবচেয়ে বেশি, আমরা বেশিরভাগ যেটা দেখি ওটা হচ্ছে ফিউরিয়াস। তাহলে এখানে কি থাকতে পারে? অ্যাজিটেশন, ডেলিরিয়াম, সিজার্স, কনভালশন হতে পারে। অ্যাজিটেশন থাকতে পারে, ডেলিরিয়াম থাকতে পারে। এরপর হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়াটা কি? হাইড্রোফোবিয়া হচ্ছে an aversion to swallowing water because of painful spasm of the pharyngeal muscles। তাহলে হাইড্রোফোবিয়াটা কেন হচ্ছে? অর্থাৎ সে যখন পানি খেতে যাবে, ঠিক আছে, পানিটা যখন তার গলার কাছে চলে যাবে তখনই তার হচ্ছে মাসল স্পাজম হবে। বুঝছো জিনিসটা? মানে তোমার ফ্যারেন্সের মাসল গুলো যদি স্পাজম হয়, তুমি চিন্তা করো কি পরিমাণ ব্যথা হতে পারে। নর্মালি আমাদের একটা কাটা বিঁধলে আমরা কি পরিমাণ ব্যথা পাই এখানে। তাহলে যখন স্যার একটা ভিডিওতে দেখছি স্যার, ওই পেশেন্টের গায়ের মধ্যে একটু পানি মারছে, ও তো ভয়ে, মানে সে পানি দেখলেই ভয় পাবে। মানে বিষয়টা হচ্ছে সে পানি খাওয়ার কারণে এত বেশি ব্যথা হবে যে সে তখন পরবর্তীতে পানি দেখলেই ভয় পাবে। বুঝছো জিনিসটা? জি স্যার বুঝছি। তাকে পানি দেখাইলে সে ভয় পাবে যে পানি এখানে তার ব্যথা শুরু হবে, এটা চিন্তা করে সে পানি দেখলেই ভয় পাবে। তুমি যেটা দেখছো এটা আমিও দেখছি, এটা ঢাকা মেডিকেলের সামনে। আচ্ছা, আর হচ্ছে ডাম্ব আর প্যারালাইটিক, এখানে অ্যাসেন্ডিং প্যারালাইসিস হবে। প্যারালাইটিক যেটা, ওটা অ্যাসেন্ডিং প্যারালাইসিস, অর্থাৎ নিচের দিক থেকে সে আস্তে আস্তে পুরো বডি প্যারালাইজ হয়ে যাবে। তাহলে হাইড্রোফোবিয়াটা কেন হচ্ছে? মাসল স্পাজম হয়, পেইনফুল মাসল স্পাজম অফ ফ্যারিংস। তাহলে র্যাবিস আমরা কিভাবে প্রিভেন্ট করব? একটা র্যাবিস পেশেন্ট যখন তোমার কাছে আসবে, অর্থাৎ কামড় খেয়ে আসছে, র্যাবিস পেশেন্ট মানে তো কামড় খেয়ে আসবে আর কি। কামড় খেয়ে যখন আসবে, কামড় খাওয়া মানে কি? তার এখন পোস্ট এক্সপোজার প্রোফিলাক্সিস দিতে হবে আমাকে, মানে সে এক্সপোজ হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে কি করবো? যেখানে কামড়টা পড়ছে ওই জায়গাটাকে আমাকে তাড়াতাড়ি সাবান পানি দিয়ে, অর্থাৎ সাবান দিয়ে ভালো করে ধুতে হবে। সাবান দিয়ে প্রচুর পরিমাণে পানি ঢেলে ভালো করে ধুতে হবে। এরপর নর্মালি যে আমরা ওউন্ড ম্যানেজমেন্ট করি ওইরকম ওউন্ড ম্যানেজমেন্ট করবো, অর্থাৎ অ্যালকোহল বা টিংচার, আয়োডিন, এগুলো দিয়ে আমরা জায়গাটা ভালো করে ড্রেসিং করে দিব। এবং জায়গাটা কখনো সেলাই করা যাবে না, আনসুচার রাখতে হবে। যেখানে কামড়টা বসছে ওই জায়গাটা সেলাই করা যাবে না। দেন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিটিটানাস, যেগুলো নর্মালি আমরা একটা ইনজুরি হলে দেই ওইগুলো দিব। অ্যান্টিটিটানাস দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, এগুলো দিতে হবে। এখন ভ্যাকসিন আমরা কি দেব? যেহেতু পোস্ট এক্সপোজার আমাকে ভ্যাকসিনও দিতে হবে, ইমিউনোগ্লোবুলিন দিতে হবে, প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন যেটা বলি আর কি আমরা। তাহলে এখানে প্যাসিভ ইমিউনাইজেশন কি দিব? হিউম্যান র্যাবিস ইমিউনোগ্লোবুলিন, এটা একটা সিঙ্গেল ডোজ দিব ইমিডিয়েট ইফেক্টের জন্য। দেন অ্যাক্টিভ ইমিউনাইজেশন আমাদের দেশে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন। তাহলে হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন এটা হচ্ছে প্রিফারেবল। একটা ডোজ হচ্ছে 1 ml দিব আমরা, ইন্ট্রামাসকুলার 0, 3, 7, 14, 28, 90, মোট 6টা ডোজ। ইউজুয়ালি 5টাই দেওয়া হয়, বুস্টারটা দেয় না সাধারণত আর কি। বুস্টারটা দিলে 6টা ডোজ হয় আর কি। 0, 3 মানে আজকে দিলে 3 দিন পরে আবার দিব, তারপর 7 দিনের দিন দিব, তারপর 14 দিনের দিন, তারপর 28 দিনের দিন। এখানে কোথাও 28 দিন লিখছে, কোথাও 30 দিন লিখছে, মানে সমস্যা নাই, 28, 30 একটা দিলে হলো। বুঝা গেছে? মানে 4 সপ্তাহ বা 1 মাস। 0, 3, 7, 14, 28 or 30 and 90। তাহলে হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন আমাদের দেশে এটা দেওয়া হয়, এটার নামটা মনে রাখতে হবে ভালোভাবে।
এছাড়া আরো কিছু ভ্যাকসিন আছে যেগুলোর নাম জানতে হবে, এগুলো জিজ্ঞেস করে ভাইবাতে। ইনঅ্যাক্টিভেটেড শিপ ব্রেন ভ্যাকসিন বা নার্ভ টিস্যু ভ্যাকসিন বলে এটাকে। আর এটা হচ্ছে ডাক অর এভিয়ান এমব্রয়ো ভ্যাকসিন। তাহলে এই ভ্যাকসিন গুলা ডোজ হচ্ছে 7-14 ডেজ, মানে 2টা ডোজ। আর যদি প্রি এক্সপোজার ভ্যাকসিন হয়, প্রি এক্সপোজার মানে হচ্ছে যারা প্রাণীদের সাথে মানে সবসময় থাকে, যেমন হচ্ছে ওই যারা ভেটেরিনারিয়ান মানে কি বলে পশু ডাক্তার, ঠিক আছে, পশু ডাক্তার, তারপর তোমার ধরো চিড়িয়াখানায় রক্ষণাবেক্ষণ করে, যারা চিড়িয়াখানায় প্রাণীদের রক্ষণাবেক্ষণ করে এরকম, বা তোমার যারা ওই যে যেমন ধরো ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফিতে বিভিন্ন গিয়ে প্রাণীদের ছবি টবি দেখায় না, ওরা তো ওদের কাছে এক্সপোজ হচ্ছে। তাহলে যারা ওইসব ডকুমেন্টারি করে ওইগুলোর সাথে জড়িত, তারা ওই ধরনের লোকগুলা হচ্ছে কি প্রি এক্সপোজার ভ্যাকসিনেশন করতে হয়, মানে যাতে কামড় খেলেও সমস্যা না হয়। That should be given to individuals in high risk groups, veterinarians, zookeepers, and travelers to areas of hyperendemic infection. তাহলে এটা 3টা ডোজ 07, 21 অথবা 28। তাহলে এখান থেকে ওন্ড ম্যানেজমেন্টটা মনে রাখতে হবে ভালোভাবে, এন্ড পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিসটা ভালো করে মনে রাখতে হবে। স্ট্রিট অ্যান্ড ফিক্সড ভাইরাস এন্ড র্যাবিসের যে ভাইরাসগুলা, আমরা যদি একটা র্যাবিস অ্যানিমেল থেকে, র্যাবিড অ্যানিমেল থেকে, অর্থাৎ যে র্যাবিসে আক্রান্ত এরকম একটা অ্যানিমেল থেকে যদি আমরা ভাইরাসটাকে আইসোলেট করি, তাহলে যে ভাইরাসটা পাবো সেটাই হচ্ছে স্ট্রিট ভাইরাস। আর ফিক্সড ভাইরাস মানে হচ্ছে যে ভাইরাসটাকে আমরা মানে ভাইরাসটাকে আইসোলেট করে যদি আমরা মডিফাই করি যেখানে এটা ডিজিজ করতে পারবে না বা এটা মাল্টিপ্লাই করতে পারবে না, ঠিক আছে, এটাকে মডিফাই করা হয়। Serial brain-to-brain passage of street virus in rabbits, modifying the virus to form fixed virus. বুঝছো স্ট্রিট ভাইরাস ফিক্সড ভাইরাস? বুঝছি স্যার। তাহলে এই দুটো পার্থক্যগুলো জানতে হবে। একটা ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে শর্ট এন্ড ফিক্সড। স্ট্রিট ভাইরাস যেটা, এটা তো ইউজুয়ালি কামড় খায় 4 থেকে 6 দিনের মধ্যে আস্তে আস্তে শুরু হবে, সিমটম শুরু হবে। তাহলে শর্ট এন্ড ফিক্সড। আর ফিক্সড ভাইরাস যেটা, সেটা লং এন্ড ভ্যারিয়েবল, সেটা মানে অনেক বেশি হইতে পারে, 20 দিন হইতে পারে, 25 দিন হইতে পারে, 60 দিন হইতে পারে, এরকম। ওটা যেভাবে মডিফাই করা হয়, মডিফিকেশন উপর নির্ভর করে। এরপর নেগ্রিবডিস, আমরা যেহেতু স্ট্রিট ভাইরাস আমরা ডায়াগনোসিস কিন্তু নেগ্রিবডিস পেতে পারি। নেগ্রিবডিস কি মনে আছে? ফার্স্ট টাইমে পড়ছে। অ্যাগ্রিগেশন অফ দ্য ভাইরাস গুলা, ঠিক আছে, অ্যাগ্রিগেশন হবে ভাইরাস গুলা, অ্যাগ্রিগেশন হয়ে একটা মাস ফর্ম করবে নিউক্লিয়াসের এখানে, সাইটোপ্লাজমে করে, নিউক্লিয়াসে করে। র্যাবিস ভাইরাসের ক্ষেত্রে করে সাইটোপ্লাজমে। তাহলে ওই যে মাসগুলো হবে ওইগুলো একসাথে একটা, ভাইরাস তো ইউজুয়ালি দেখা যায় না মাইক্রোস্কোপে, তাহলে যখন একসাথে অ্যাগ্রিগেশন হয়ে একটা মাস ফর্ম করবে তখন ওইটাকে বলা হচ্ছে নেগ্রিবডিস, যেটা মাইক্রোস্কোপে নিচে দেখা যাবে। তাহলে ফিক্সড ভাইরাস তো আর এটা করবে না। মাল্টিপ্লিকেশন করবে কোথায়? স্যালিভারি গ্ল্যান্ডে মাল্টিপ্লিকেশন করবে কিনা সেটা হচ্ছে স্ট্রিট ভাইরাস করবে, বাট ফিক্সড ভাইরাসে তো মাল্টিপ্লিকেশনের পাওয়ারই থাকবে না, যেহেতু ওই পাওয়ারটাই নিয়ে নেওয়া হবে। পাওয়ার অফ ইনভেশন ফ্রম পেরিফেরি, তাহলে এটা পেরিফেরি থেকে ইনভেশন করতে পারবে, আর ফিক্সড ভাইরাস পারবে না। ঠিক আছে, আজকে মোটামুটি এই পর্যন্তই। কারো কিছু জানার আছে কিনা বলো? স্যার র্যাবিসের পেশেন্ট গুলো কি পানি না খাওয়ার জন্য মারা যায় নাকি অন্য কারণে মারা যায়? পানি না খাওয়ার জন্য তো হচ্ছে ব্রেন ইনফেকশন হয়ে গেছে না, ব্রেন ইনফেকশন হলে কতক্ষণ সে বাঁচবে, ওটার তো কোনো ট্রিটমেন্ট নেই। পানি না খাওয়ার জন্য হ্যাঁ, রুবেলা তো স্যার ব্রেন ইনফেকশন আর এনকেফালাইটিস।
হ্যাঁ ওটা ট্রিটমেন্ট আছে। তো ভ্যাকসিন দিতে হয়, কিন্তু কারো রুবেলা হয়ে গেলে সেও কি বাঁচবে না? ট্রিপল এনকেফালাইটিসটা আসলে অনেক ডেঞ্জারাস, ঠিক আছে? এটা আসলে বলা যায় না, মানে ভাইরাল ট্রিটমেন্ট আছে কিছু, কিন্তু ভাইরাল ট্রিটমেন্ট আসলে খুব একটা কাজের না। অ্যান্টিভাইরাল ড্রাগ যেগুলা, এগুলো খুব একটা কাজ করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি। এমনিতে স্যার র্যাবিসের ক্ষেত্রে তো ইন্ট্রাভেনাসলি আমি ওয়াটার বা গ্লুকোজ সাপ্লাই করতে পারি, যদি শুধু হ্যাঁ, পানির কারণে হয়। সেটা তো করতেছি আমি, সেটা তো অবশ্যই স্যার করবে। সাপোর্টিভ ট্রিটমেন্ট কি দিচ্ছি আমি, নাইলে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিচ্ছি না আমি তাকে, হ্যাঁ স্যার। তাকে বাঁচায় যতক্ষণ বাঁচিয়ে রাখা সম্ভব। এখন তাকে যদি আমি কিছুই না দিই তাহলে তো সে পানির অভাবে মারা যাবে স্বাভাবিকভাবে। তাহলে ওই যে ইনফেকশনে যতক্ষণ না মরে আর কি, যে ইনফেকশনে যতক্ষণ না মরে ততক্ষণ আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট গুলো দিতে পারবো, সেটাই বলা হয়েছে। বুঝছি স্যার। মানে তার শরীরের পুষ্টির জন্য বা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তাকে বাঁচিয়ে রাখার জন্য একটু ভালোভাবে আমরা এগুলো যেগুলো করা দরকার সেগুলো করতে পারি। স্যার পার্সেন্টেজটা। টোয়েন্টি ফোর আছে 25, ফাইজা আছো? প্রেজেন্ট স্যার। রোকেয়া? Sir, present rule 26. সাজিদ আছো? স্যার সাজিদ অনেক অসুস্থ। কি হয়েছে? স্যার ও করোনা রিসেন্টলি ভ্যাকসিন দিয়েছে, সেজন্য প্রচন্ড জ্বর আসছে। লাস্ট 3 ডেজ থেকে স্যার ওর 103 104 করে জ্বর। ফাহিম? Yes, sir. Present. মাইশা? প্রেজেন্ট স্যার। All 30, শামিমা আছো? Absent. 31, Present, sir. 32, প্রেজেন্ট স্যার। সঞ্জিদা? 34 আছো? প্রেজেন্ট। সাইম আছো? জি স্যার প্রেজেন্ট। আর কলবছর কে আছে? জায়ান আছে, আদিল আছে, আর কেউ আছে? স্যার 9। নাইন আছে। স্যার 61 আছে। স্যার 41 স্যার- জয়েন ছিল, Sir, rule 30. প্রবলেমের কারণে উনি চলে গেছে। 30 ডিসকানেক্টেড। 30 কোথায় ছিল তখন? Sir, discount হয়ে গেছিল স্যার। স্যার কারেন্ট ও সমস্যা ছিল ক্লাসে। আচ্ছা। আদিল? জি স্যার, আসসালামু আলাইকুম। জায়ান আছে, আর কি আছে? স্যার রোল 41 আব্দুল্লাহ ভাইয়া, উনি ছিলেন, উনি ডিসকানেক্টেড এখন। এন্ড রোল 61 আছে। Sir, 61, sir. আচ্ছা ঠিক আছে। তোমরা তাহলে ওই যে নেক্সট রোববারে তো ক্লাস নাই, বুঝছো? নেক্সট রোববারে তো 15 আগস্ট বন্ধ। তাহলে নেক্সট বুধবারে হচ্ছে তোমরা কোন আইটেম দিবা? আজকেরটা দিবা না টেস্ট দিবা? স্যার রেসপিরেটরি আগে দিয়ে দিই। ঠিক আছে, রেসপিরেটরিটা দাও। আর এরপরে রোববারে তো আমি থাকবো না, অন্য কারো কাছে আইটেমটা দিয়ে দিবা আর কি, যে নাই। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে। আসসালামু আলাইকুম।